বিয়ের পর আমার সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু কিছুদিনের মাথায় জানতে পারি আমার স্বামী বাবা হতে পারবে না। কিন্তু হঠাৎ করেই আমার একদিন বেশ শরীর খারাপ হয়, আর আমি যখন চেক আপ করাতে যাই তখন আমি জানতে পারি আমি মা হতে চলেছি। বিষয়টি জানার সাথে সাথে আমার মাথা ঘুরে যায়। তো বন্ধুরা, গল্পটা শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আমার নাম নিহা। আমাদের গ্রামের একটি পুরনো প্রথা ছিল অল্প বয়সে বিয়ে করিয়ে দেয়া। আমিও ওই ঐতিহ্যেরই শিকার ছিলাম, কেননা আমারও জন্ম একই গ্রামে। 3 ভাইয়ের মধ্যে আমি ছিলাম ছোট বোন। আমি যখন 16 বছর বয়সী হলাম তখন এই বাড়িতে আমার আর বেশি সময় নেই, এটাই ছিল স্বাভাবিক। আমার পরিবার আমার জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে। এমন একটি সম্বন্ধ তখন পাওয়া গেল যেখানে ছেলেটির বয়স আমার দ্বিগুণ। তার বেশি জমি থাকায় সবাই ভেবেছিল যে সে আমার জন্য উপযুক্ত। আমি যখন এটা জানতে পারলাম তখন হয়তো আমার চেয়ে বেশি দুঃখী আর কেউ ছিল না, কারণ এমন সম্পর্ক নিয়ে কে খুশি হতে পারে। এটা শুধু আমার সাথে নয়, গ্রামের সব মেয়েদের সাথেই হতো। কিন্তু ভাগ্য আমার সহায় ছিল এবং সেই সম্পর্কটা হওয়ার আগেই ভেঙে যায়, কারণ সে অনেক টাকা দাবি করেছিল, কিন্তু আমার বাবা মায়ের সামর্থ্য ছিল না, যার কারণে এই সম্বন্ধটা হতে পারেনি। যাই হোক, এটা ভালোই হলো, আর আমিও খুব খুশি হলাম। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এখন আমার জন্য আরেকটি সম্বন্ধ এসেছে। পরিবারের সদস্যরা জানালো ছেলেটি আমাদের নিহার সমবয়সী এবং একটি ভালো কোম্পানিতে চাকরি করে। আমি অবাক হলাম, এটা আমার সৌভাগ্য নাকি জাদু হলো, কারণ আজ পর্যন্ত পুরো গ্রামে এমন কাউকে দেখিনি যেখানকার মেয়ে তার সমবয়সী সঙ্গী পেয়েছে। প্রতিটি তার বয়সের দ্বিগুণ ছিল। যাই হোক, আমি খুশি ছিলাম যে আমাকে এসবের শিকার হতে হয়নি। আমার সম্পর্ক চূড়ান্ত হলো এবং আমার বরের নাম ছিল রাজীব। পরিবারের লোকজন জানায় রাজীব যৌতুক নিতে অস্বীকার করেছিল। বোধহয় এই প্রথম দেখছিলাম যে কারোর মনে এমন চিন্তাও আছে। এখন আমার তো খুশির সীমা ছিল না। এখন মনে হলো এই গ্রামের সব খারাপ প্রথা থেকে আমি মুক্তি পাব, কারণ যে ছেলে যৌতুক প্রত্যাখ্যান করেছে তার চিন্তা কতটা ভালো হতে পারে তা আমি বুঝে গিয়েছিলাম। এখন আমি রাজীবকে নিয়ে আমার জীবনের স্বপ্ন দেখতে লাগলাম। দিন কাটতে বেশি সময় লাগেনি এবং রাজীব আর আমার বিয়ে হয়ে গেল। রাজীব আমাকে তার বউ বানিয়ে তার বাড়িতে নিয়ে চলে গেল। চলে যাবার সময় আমার বিন্দু মাত্র মন খারাপ হয়নি, কারণ এই গ্রামে আজ পর্যন্ত যা কিছুর সম্মুখীন হয়েছি তা খুবই সাংঘাতিক ছিল। সব মেয়েরাই এই লোকদের ছোট চিন্তার শিকার হতো। আমি কিন্তু পৃথিবীর প্রথম মেয়ে যে নিজের গ্রাম এবং পরিবার থেকে দূরে থাকতে পছন্দ করতাম। যাই হোক, আমার শ্বশুরবাড়িতে আমাকে খুব আড়ম্বরপূর্ণভাবে স্বাগত জানানো হয়েছিল। রাজীবের বাড়িতে মা আর ওর বড় ভাই ছাড়া কেউ ছিল না। রাজীবের বাবা শৈশবে মারা যান। বিয়ের রাতে আমাকে একটি সাজানো ঘরে পাঠানো হলো। কিছুক্ষণ পর রাজীব ঘরে এলো। রাজীব ঘরে এসে দরজার ছিটকিনিটা দিয়ে দিল। এরপর ধীর পায়ে আমার কাছে এসে আমার সামনে বসে আমার ঘোমটাটা তুলল। আজ প্রথম রাত, তাই আমি বেশ ভয় পেয়ে গেলাম। এর আগে কখনো কিছু আমার সাথে হয়নি, কারোর সাথে কোনো কিছু করার অভিজ্ঞতাও আমার নেই। তাই রাজীবকে আজ এত কাছাকাছি পেয়ে আমার হার্টবিট বেড়ে গেল। রাজীব আমার সাথে এসে কিছুক্ষণ গল্প করার পর ওর কাজ শুরু করে দিল। প্রথম রাতে আমাকে এমনভাবে করলো যে আমি বেশ অবাক হলাম। যেহেতু আমার এটাই প্রথমবার, তাই আমার বেশ ব্যথা লাগলেও কেমন যেন একটা শান্তি শান্তি কাজ করছিল। এটা বলতে গেলে আমার প্রথম অভিজ্ঞতা, যা খুবই ভালো ছিল। আগে কোনো অভিজ্ঞতা না থাকায় আমি কিছুই করলাম না, সব কিছু রাজীবকেই করতে হলো। এই রাতটি আমার জন্য সবচেয়ে ভালো ছিল, কারণ একজন স্ত্রী তার স্বামীর সাথে যে রাত কাটায়, আমি সেই রাতটি আমার স্বামীর সাথে খুব ভালো মতো কাটিয়েছি। সারা রাত আমি খুব আদর সোহাগে কাটিয়ে পার করলাম। এভাবে কয়েক মাস কেটে গেল। অনেকবার বেবি নেওয়ার চেষ্টা করার পরও আমরা বারবার ব্যর্থ হচ্ছিলাম। এরপর চেক আপ করানোর পর জানতে পারলাম রাজীব কখনো বাবা হতে পারবে না। ওই দিনটা আমি পুরোপুরি ভেঙে গেছিলাম। আমি বুঝে উঠতে পারছিলাম না কি দিয়ে কি করব। আমার এত সুখের একটা সংসার, কিন্তু সেখানে কোনো সন্তান আসবে না, এটা ভাবতেই আমার কেমন যেন লাগতে শুরু করলো। আমার কোনো কিছুই এখন আর ভালো লাগতো না। কিছুদিন বেশ একা একা কাটিয়েছি, কিন্তু এর পরের দিন ভাবলাম এতে তো রাজীবেরও কোনো হাত নেই। তাই আমি আবার আগের মতো ওর সাথে ব্যবহার শুরু করে দিলাম। ওর সামনে কখনো নিজের চোখের পানি আসতে দিতাম না। মনে অনেক কষ্ট থাকলেও কখনো ওর সামনে সেসব প্রকাশ করিনি,
কারণ আমি চাইনি আমাদের যত্নে গড়া সুন্দর সংসারটি নষ্ট হয়ে যাক। তাই সবসময় নিজের চাপা কষ্টগুলো চাপা দিয়েই রাখতাম। আমার শাশুড়িও আমাকে দেখে বেশ অবাক হতেন, ভাবতেন এত কিছু জানার পরও কিভাবে আমি এত স্বাভাবিক আছি। আমি আমার শাশুড়ি আর আমার ভাসুরের সাথেও বেশ ভালো ব্যবহার করতাম। তারা যখন যা বলতো তাই করতাম, কখনো তাদের কোনো বিষয়ে নিরাশ করিনি। আমার ভাসুর মাঝে মাঝে আমাকে এটা ওটা বানাতে বলতেন, আমিও তার কথা মতো তাকে তার পছন্দ মতো রান্না করে খাওয়াতাম। সে আমাকে অনেক পছন্দ করতো, এটা আমি বুঝতে পারতাম। তার কথাবার্তা, চালচলন সব কিছুতেই তা প্রকাশ পেত। আমি রাজীবের ব্যাপারে কাউকেই কোনো অভিযোগ করিনি, কারণ তখন তার প্রতি আমার মনে অনেক ঘৃণা ছিল। বিয়ের আগে তার সব বলা উচিত ছিল, কিন্তু সে কিছুই জানায়নি। এভাবে কেটে যাচ্ছিল দিনগুলো। রাজীবের স্বভাব ও চিন্তাভাবনা আমাকে তার দিকে টানতে বাধ্য করেছিল। দিন রাত ছেলেটা আমার দেখাশোনা করত, কিছু বলার আগে আমার সব কাজ করে দিত। সিনেমা দেখানো, ডিনার করানো, কোনো অভিযোগ না হতে দেয়া, এমন মনে হচ্ছিল যেন আমি রাজীবের পুরো পৃথিবী হয়ে গেছি। আমিও রাজীবের যত্ন নিতে পছন্দ করতাম। একদিন বসে ভাবছিলাম তার অনেক আফসোস হচ্ছিল, কারণ যে এত ভালো মানুষ, এত খোলা মনের মানুষ, শুধু তার দুর্বলতার জন্য আমি তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন রাজীব আমাকে বাইরে নিয়ে যেত, তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিত, যেন সে আমার কোনো প্রয়োজনই অপূরণ রাখছে না। রাজীবের মাও আমার খুব যত্ন নিতেন, আর ওর ভাইও আমার খুব কেয়ার করত। তার দিকে তাকিয়ে আমার কখনো মনেই হয়নি যে সে আমার শাশুড়ি। ওনাদের এরকম ভালোবাসার আদর দেখে আমি ওর ভুলটা ভুলেই গিয়েছিলাম, যেটা সে বিয়ের আগে লুকিয়ে রেখেছিল। কিন্তু এখন আমি আমার পরিবার নিয়ে পুরোপুরি সুখী। রাজীব এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের জীবনের একটি নতুন সূচনা করব, এবং সেই নতুন সূচনা হবে একটি শিশুকে দত্তক নেয়ার মাধ্যমে। এতিমখানায় গিয়ে একটি শিশুকে দত্তক নেব এবং তাকে নিজের সন্তানের নাম দেব। তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলব। এখন রাজীবের মুখেও হাসি ছিল, কারণ সেও আমার সাথে নিজেকে একজন সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে। আমরা দুজনেই একে অপরের জন্য অপরিহার্য হয়ে উঠেছিলাম। মনে হচ্ছিল আমার ভুল উপেক্ষা করে আমাকে ভালোবেসে বোঝানো, তার সব কথা আমার সাথে শেয়ার করা ওর অভ্যাস হয়ে গেছে, এবং ওর সঙ্গে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরও আমার সব সমস্যার সমাধান খুঁজত। এভাবে হাসতে হাসতেই কেটে যাচ্ছিল আমাদের জীবন। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, এমন সময় রাজীব বাড়িতে আসে। ও আজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসেছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম আজ সে এত তাড়াতাড়ি এলো কীভাবে। তারপর ও বলল যে আমাকে কাজের জন্য দিল্লি যেতে হবে এবং সেখানে আমার 2 থেকে 3 দিন লাগবে। এদিকে আমার শাশুড়িও ঘর থেকে বেরিয়ে এলেন এবং তিনিও রাজীবকে তাড়াতাড়ি আসার কারণ জিজ্ঞাসা করলেন। রাজীব বলল 2-3 দিনের জন্য তার দিল্লি যেতে হবে। ও বলল তোমরা কি একা সামলাতে পারবে? তখন আমি বললাম হ্যাঁ, কেন পারবো না, আর কাজের জন্য তোমাকে এখানে ওখানে যেতে হতেই পারে। তারপর ব্যাগ গুছিয়ে রাজীব দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো, আর এরপর ও বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ও চলে যাওয়ার পর আমি কিছুটা একা হয়ে পড়লাম। আমার শাশুড়ি মা বেশিরভাগ সময়ই কোনো না কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। আমি ঠিকমতো গল্প করার জন্য লোক পেতাম না। কিন্তু রাজীব যাওয়ার পর আমি লক্ষ্য করলাম আমার ভাসুর বারবার আমার ঘরে এসে আমার খোঁজ খবর নিচ্ছেন, আমার সাথে এগুলো ওগুলো গল্প করছেন। তিনি যখনই বাড়িতে থাকতেন তখনই বেশিরভাগ সময় আমার সাথে গল্প করে কাটাতেন। ইদানিং আমি খেয়াল করছি আমার রাতেও বেশ তাড়াতাড়ি ঘুম পায়, আর সকালবেলা ওঠার সাথে সাথে আমার শরীরটা বেশ ব্যথা করে। আমি বুঝতে পারতাম না হঠাৎ করে আমার শরীর ব্যথা হওয়ার কী কারণ। এভাবেই প্রায় 3 দিন কেটে গেল। রাজীব আজ বাড়ি ফিরেছিল। ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমরা সেদিন আর বেশি কথা বলতে পারিনি এবং আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন রাজীব তার দিনের সমস্ত ঘটনা আমার সাথে শেয়ার করে। সেখানে কি করেছিল, কাদের সাথে দেখা করেছিল, এসব। এভাবে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। এখন এটা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। সন্ধ্যায় খাওয়ার পর আমাদের সবার দুধ খাওয়ার অভ্যাস। শাশুড়ি মাকে তার ঘরে দুধ দেওয়ার পর আমি আমার আর রাজীবের জন্য দুধ নিয়ে ঘরে আসি। এরপর আমরা দুজনে একসাথে দুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। দুধ খাওয়ার সাথে সাথেই মনে হতো আমার মাথাটা ভারী হতে শুরু করেছে। এরপর কখন ঘুমিয়ে পড়তাম জানি না। কয়েকদিন ধরে আমি এটাকে গভীরভাবে নিয়েও ভেবেছিলাম, হয়তো এটা আমার ক্লান্তির কারণে। আমি সারাদিন ঘরের কাজ করেই কাটাই এবং দিনেও ঘুমাতে পারি না, তাই আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কিন্তু মনে মনে আমারও একটু অদ্ভুত লাগছিল।
যে বেচারা রাজীব সারাদিন অফিসে কাজ করে আর রাতে সে আমার সাথে বসে কথা বলে আর আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই, জানি না ওর কেমন লাগে। তারপর একদিন রাজীবকে বললাম কি হয়েছে জানি না, দুধ খাওয়ার সাথে সাথেই আমার বেশ ঘুম পায়। রাজীব বলল, তুমি হয়তো সারাদিন বেশ পরিশ্রম করো, এর জন্য তোমার ক্লান্ত লাগে, আর রাতে তুমি তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তারপর আমরা দুজনে কিছুক্ষণ এভাবে গল্প করতে থাকলাম আর তারপরও অফিসে চলে গেল। কিন্তু গত কয়েকদিন ধরে একটা কথা আমি খুব গভীরভাবে ভাবছিলাম, আর তা হলো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। সকালে ঘুম থেকে উঠলে আমার শরীরে হালকা নড়াচড় অনুভব হওয়া, মনে হতো যেন কেউ আমাকে স্পর্শ করেছে। আর আমার মাথাও ভারী হয়ে থাকতো, যেন কাল রাতে খুব খেয়েছি। কিন্তু তখন নিজের মনেই হেসে উঠতাম, এটা কি করে হয়, আমার মাথায় কী যে ভাবনা আসে জানি না। যাই হোক, এসব উপেক্ষা করে আমি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এখন এভাবেই চলতে লাগলো, এদিকে আর মন দিলাম না। একদিন আমি বাড়িতে কাজ করছিলাম যখন আমার মাথা ঘোরা শুরু করলো এবং আমি সোফায় বসে পড়লাম। কেন জানি না আমার মাথা খারাপ হয়ে গেল, শরীরে কেমন যেন এক দুর্বলতা অনুভব করলাম। আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করালাম। ডাক্তার বলল রিপোর্ট আসতে নাকি বেশ দেরি হবে। আমি বাড়ি ফিরে কয়েকবার বমি করলাম। শাশুড়ি মাকে বললাম হয়তো আমার জ্বর হয়েছে, যার কারণে ভালো লাগছে না। তিনি বললেন তুমি বাসার কোনো কাজ এখন থেকে করবে না, সব আমি করব। আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার হসপিটালে গেলাম রিপোর্ট আনতে। রিপোর্ট আনার পরে আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট। ডাক্তারের এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল, আমি পুরো কাঁদতে লাগলাম। আমার তো লোম দাঁড়িয়ে গেল, এটা কি বলছেন উনি? একজন বিবাহিত মহিলা যখন এই খবর পায় তখন তার খুশির সীমা থাকে না, কিন্তু আমার মাথায় তো দুঃখের পাহাড় ভেঙে পড়ল। আমার মুখে বিষণ্ণতা দেখে ডাক্তার জিজ্ঞাসা করলেন কি হয়েছে, তুমি খুশি না? আমি ডাক্তারকে কী বা বলতে পারতাম। যাই হোক, খুশি হওয়ার ভান করে রিপোর্টটা নিয়ে বললাম ঠিক আছে আমি বাড়ি যাই, এবং আমি বাড়ির দিকে যেতে লাগলাম। এখন মনে হচ্ছিল আমার পুরো মাথা ঘুরছে, আমি আতঙ্কে মারা যাচ্ছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না কিভাবে এসব হলো। রাজীব ছাড়া আমি কোনো ছেলেকেই সেই দৃষ্টিকোণ থেকে দেখিনি পর্যন্ত। আমি কোনো রকমে বাড়ির পথে যাত্রা শুরু করলাম। একটা কদম এগোতে পারছিলাম না, আমার চোখ বেয়ে জল পড়ছিল, আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। এই চিন্তাগুলো আমার মাথায় বারবার আসছিল যে আমি জানি না আমার পরিবার কি ভাববে। সবাই জানে রাজীব বাবা হতে পারবে না, আমি জানি না তারা আমাকে কি বলে সম্বোধন করবে। আমার ওপর প্রত্যেকের যে বিশ্বাস ছিল, যে ভালোবাসাটা তারা আমাকে দিয়েছিল, আমি তা ধরে রাখতে পারলাম না। এই সমস্ত কিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়ার সময় এগিয়ে আসছিল, আর তাও আমার বিনা দোষে। কিন্তু কাকে বলতে পারতাম এসব? তারপর আমার মনে হলো যে আমি রাজীবের সাথে এই বিষয়ে কথা বলবো, কারণ আমার বিয়ের পর থেকে আমি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকি, ওই আমাকে সাহস দিয়েছিল এবং আমাকে সমর্থন করেছিল, সব সময় আমাকে বুঝতে পেরেছিল। কিন্তু তারপরে আমার পদক্ষেপ থেমে যায়। আমি ভাবলাম রাজীব যদি আমাকে সমর্থন করতে অস্বীকার করে, কারণ এমন লোক নেই যে তার নিজের অক্ষমতা জানার পরও তার স্ত্রী গর্ভবতী জানবে আর কিছু মনে করবে না। কোনো রকমে বাড়ি পৌঁছে সোজা আমার রুমে গিয়ে আমি কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর শাশুড়ির আওয়াজ শুনতে পেলাম, তাই তাড়াতাড়ি চোখে জল মুছে স্বাভাবিক হয়ে গেলাম, সে যেন বুঝতে না পারে। আমার শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে, রিপোর্ট এনেছো? ডাক্তার কি বললেন, বড় কোনো ধরনের সমস্যা হয়েছে নাকি? আমি বললাম না মা, আমি জ্বরের কারণে একটু ক্লান্ত ছিলাম, দুর্বলতার কারণে আমার মাথা ঘোরা শুরু হয়েছে, অন্য কোনো সমস্যা নেই। তখন আমার শাশুড়ি বললেন এটা তো ভালো কথা, স্বাস্থ্যের খেয়াল রেখো আর কাজে বেশি জড়াবে না, দুদিন বিশ্রাম করো, আর রাজীবকে ফোন করে বলো তোমার জন্য তাজা ফল নিয়ে আসতে। আমি মনে মনে ভাবছিলাম যে পুত্রবধূর আপনি যত্ন নিচ্ছেন, যাকে নিয়ে এত ভাবছেন, সে আপনার নাম ডুবিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম না যে এটা কার সন্তান, এবং আমার চোখ থেকে বারবার জল ঝরছিল। কিন্তু নিজের ওপর আমার এটুকু আস্থা ছিল যে আমি আজ পর্যন্ত এমন কোনো কিছু করিনি। তারপর আবারও আমার সাথে সেসবই হলো। আমি রাতে তাড়াতাড়ি ঘুমাচ্ছি, সকালে ঘুম থেকে উঠলে আমার মাথাটা এত ভারী হয়ে যাচ্ছে আর আমার শরীর এমন নড়াচড়া হচ্ছে যেন মনে হচ্ছে আমাকে কেউ ভুলভাবে স্পর্শ করেছে। আমি বারবার অনুভব করছিলাম যে কিছু না কিছু অবশ্যই আমার সাথে ঘটছে। ভাবলাম শাশুড়ির সাথে গিয়ে কথা বলি। যখন কথা বলতে তার রুমে গেলাম, আমি আমার পা আবার ফিরিয়ে নিলাম। মনে মনে ভাবলাম তার শরীর এমনিতেই ভালো না,
জানি না এসব কথা তাকে বলা উচিত হবে কি না। এসবের জন্য যদি তার শরীর আরও খারাপ হয় তখন খুব খারাপ হবে, তাই আমি তাকে কিছু বলার প্রয়োজন মনে করলাম না। রাজীবের সঙ্গেও কথা বলিনি। মনে মনে ভাবলাম নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নইলে আজ পর্যন্ত এত তাড়াতাড়ি তো আমি ঘুমাই না, আর বাড়িতে কোনো কাজ না থাকলেও তো তাড়াতাড়ি ঘুমাই না। এখন আমাকে পুরো সত্যটা জানতে হবে। তখন আমার মাথায় চিন্তা এলো অন্য কেউ নিশ্চয়ই এর সাথে জড়িত। দুধ পান করার পর আমার ঘুম আসে, তাহলে রাজীবও তো পান করে, ওরও নিশ্চয়ই ঘুম আসে। এই কারণে আমরা দুজনে ঘুমিয়ে পড়ি এবং আমার সাথে হয়তো কিছু ভুল হয়। তারপর একদিন ভাবলাম এসবের কারণ খুঁজে বের করব। একদিন ভাবলাম আজ দুধ না খেয়ে ঘুমাবো, এরপর যা হবে তা আপনা আপনি সামনে চলে আসবে। রাতের বেলায় আমি খাবার খেয়ে শাশুড়িকে তার ঘরে দুধ দিয়ে এলাম, আর আমার আর রাজীবের দুধ নেওয়ার পর আমি তার রুমে চলে আসলাম। এরপর হঠাৎ অসুস্থতার অজুহাত দিয়ে রাজীবকে বললাম রান্নাঘর থেকে আমার জন্য ওষুধ আনতে। ও রান্নাঘরে যাওয়ার পর আমি জানালা দিয়ে দুধ ঢেলে ফেলে দিলাম। রাজীব এসে জিজ্ঞাসা করলো কেন এত তাড়াতাড়ি দুধ খেয়ে নিলাম। আমি বললাম খুব তৃষ্ণা পেয়েছিল, ঘরে তো জল নেই, তাই দুধটা আগেই খেলাম, ওষুধটাও খেয়ে নিই। ওষুধ খাওয়ার পর আমি এমন ভান করতে লাগলাম যেন আমি খুব দ্রুত ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমের ভান করে ঘুমিয়ে পড়লাম। রাজীব যখন আমাকে স্পর্শ করলো তখন সে অনুভব করলো যে আমি ঘুমানো, কিন্তু এরপরে আমি রুমে কী ঘটছে তা দেখতে পাচ্ছিলাম। আমি অনুভব করলাম যে 2-3 জনের গলার আওয়াজ, তাদের মধ্যে রাজীব কিছু বলছিল, কিন্তু তার গলার স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছিলাম না। সে ফিসফিস করে কথা বলছিল। এরপর দেখলাম একজন লোক আমার দিকে এগিয়ে আসছে এবং আমার জামা কাপড় খুলে ফেলার চেষ্টা করতে লাগলো। তারপর আর সহ্য না করতে পেরে আমি তখনই চোখ খুলে দিলাম। আমাকে হঠাৎ জেগে উঠতে দেখে রাজীব এবং সেই লোকেরা হতবাক হয়ে গেল। তাদের মধ্যে আমার ভাসুরও ছিল, আর 2 জন ছিল রাজীবের বন্ধু। ওই লোকজন সেখান থেকে পালিয়ে গেল। আর রাজীব বলল, আরে নিহা, তুমি তো ঘুমাচ্ছিলে। আমি রাজীবকে জোরে চড় মারলাম। তারপর জিজ্ঞেস করলাম এসব কি হচ্ছে। এদিকে আমার শাশুড়িও সেখানে চলে আসেন। তিনি এসব বুঝতে পারেননি। তিনি বলতে লাগলেন, কি হয়েছে, তোমরা দুজনে এমন করছো কেন? তারপর আমি আমার শাশুড়িকে তার ছেলের এই সমস্ত বিষয় বললাম, আর জিজ্ঞেস করতে বললাম এই সমস্ত আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। তখন আমার শাশুড়ি রাজীবের হাত ধরে জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে এসব? তখন রাজীবের চোখে জল আসলো। সে আমার পায়ের কাছে পড়ে বলল, নিহা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কয়েকদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম। সেখানে আমার বন্ধুরা আমাকে বলেছিল তুই তো বাবা হতে পারবি না, আর তোর স্ত্রী তোকে সুখ দিতে চায় না, তাই আর তুইও তো তোর স্ত্রীকে সেই সুখটা দিতে পারিস না। তার সাথে ব্যবসা করে যদি টাকা রোজগার করতে পারিস তাহলে তো ভালোই হয়, এতে তোরও টাকা ইনকাম হবে, তোর বউয়েরও সুখ হবে। ওরা আমাকে টাকার লোভে আমার মনটা এতই ভরিয়ে দিয়েছিল যে আমি ওদের কথায় পুরোপুরি প্রভাবিত হয়ে গিয়েছিলাম। এবং এখানে এসে আমি একটা প্ল্যান করেছিলাম যে প্রতি রাতে তোমার দুধে নেশার ওষুধ মেশাবো, যার ফলে সে গভীর ঘুমে চলে যাবে এবং এরপরে আমি লোকদের ডেকে ব্যবসা করব। এবং আমি দীর্ঘদিন ধরেই একই কাজ করছিলাম, অনেক টাকাও কামিয়েছি। বসে বসে এত টাকা আসছে দেখে মনে আরও লোভ হলো, তাই কাজটা চালিয়ে গেলাম। তারপর রাজীব বলতে লাগলো, আমি দিল্লিতে যাওয়ার পর ভাইয়া তোমার সাথে সম্পর্ক করেছে, কারণ ভাইয়া আমাকে প্রস্তাব দিয়েছিল যেহেতু তার এখনও বিয়ে হয়নি, আমিও যেন তার দিকটা একটু ভেবে দেখি। আর যেহেতু আমি বাবা হতে পারবো না, তাই সে যদি তোমাকে এই সুখটা দিতে পারে তাহলে তো আমাদের পরিবারেরই ভালো। সত্যি বলছি নিহা যে আমি আগে একদম ঠিক ছিলাম, দিল্লি যাওয়ার পর থেকেই আমার মাথায় এসব আজে বাজে চিন্তা আসে। এরপর আমি আমার শাশুড়িকে বললাম যে সেদিন যখন আমি মাথা ঘোরার জন্য চেক আপ করতে গিয়েছিলাম তখন সেখান থেকে বেরিয়ে এসে আমি জানতে পারি আমি গর্ভবতী। আর তখন থেকেই আমার সন্দেহ হয়েছিল যে আমার সাথে কিছু একটা তো ঘটে। তাই সব কিছু জানার জন্য আজ দুধ না খেয়ে ঘুমানোর পরিকল্পনা করলাম। আজ পুরো সত্যটা আমার সামনে চলে এলো। তখন আমার শাশুড়িও রাজীবকে একটা থাপ্পড় মারলেন আর বললেন, আমি তোমাকে এই নিহার সাথে বিয়ে দিয়েছি যাতে তুমি তোমার জীবনে একা না থাকো, তুমিও একজন সঙ্গী পাও এবং তুমি একটি সন্তানকে দত্তক নিয়ে সুখের জীবন কাটাও। আর এর জন্য তুমি একটা ভালো বউ পেয়েছো যে তোমাকে তোমার দুর্বলতা জেনেও এত সাপোর্ট করেছে, তবুও তোমার ভালো লাগেনি। আমি রুম থেকে বের হয়ে কাঁদতে লাগলাম, এই ভেবে যে আমি যাকে বিশ্বাস করেছি, দুর্বলতা জেনেও যাকে সমর্থন করেছি, সে কিছু টাকার জন্য যেমন করলো। এখন আমার চোখের জল আর মনে দুঃখ করা ছাড়া আর কিছুই ছিল না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।